ওকে, এখন এই যেটা এখানে বলতেছিলাম যে অনেকগুলা বর্গ রাশির যোগফল কখন শূন্য হয়। এখন একটা জিনিস তুমি বলো যে এইখানে এ মাইনাস বি এর মান প্লাস অথবা মাইনাস, এদের মানও প্লাস অথবা মাইনাস, এবং এর মানও প্লাস অথবা মাইনাস এই ভিতরে। এখন এদের সবার উপরে যেহেতু স্কোয়ার আছে, তো এই পুরো যোগফলটা কি এই কখনো মাইনাস হওয়া সম্ভব? না। মাইনাস হওয়া কিন্তু সম্ভব না। তার মানে এই পুরো যোগফলটা সবসময় প্লাস হবে যদি এ ইজ নট ইকুয়াল টু বি। দাঁড়াও আমি লিখি আগে। এটা তো লিখছিলামই, এই যে যদি এ ইজ নট ইকুয়াল টু বি অথবা নট ইকুয়াল টু সি হয়, তাহলে কখনোই এটা কিন্তু মাইনাস বা তোমার শূন্য হওয়া সম্ভব না, সবসময় শূন্য থেকে বড় হবে। তাহলে অনেকগুলো বর্গরাশির যোগফল তখনই শূন্য হওয়া সম্ভব যখন এই এইখানে তোমার প্রতিটার মানই যখন জিরো হবে, তখনই কেবল এইটার পুরো বর্গরাশির যোগফল শূন্য হওয়া সম্ভব। এখন যদি এরা জিরো না হয়, প্লাস হোক অথবা মাইনাস হোক, সবসময় মানটা কিন্তু তখন প্লাসই আসতেছে। তার মানে এইখানে এটা শূন্য হবে। অতএব এ মাইনাস বি স্কোয়ার সমানও জিরো হবে, বি মাইনাস সি স্কোয়ার সমানও জিরো হবে, এবং সি মাইনাস এ স্কোয়ার সমানও জিরো হবে। এটা বুঝছো? হ্যাঁ। তাহলে আমরা এদিকে এখান থেকে লিখতে পারবো এ মাইনাস বি, বি ইজ ইকুয়াল টু সি এবং সি ইজ ইকুয়াল টু এ। এখন তাহলে এই তিনটেই পরস্পরের সমান হবে, এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। তাহলে মূলগুলি এখানে সমান হইতে হলে এ বি সি তিনটাকেই পরস্পরের সমান হইতে হবে। ওকে, কি ব্যাপার? হ্যাঁ, এখন এখানে খেয়াল করো। এটা দেয়া এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এইচ কে এক্স, আর এখানে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রাশিটি যদি পূর্ণবর্গ হয় তবে দেখাও যে এত। ওকে, এখন এই রাশিটি পূর্ণবর্গ হবে কোন ক্ষেত্রে? এই যে রাশিটি যদি পূর্ণবর্গ হয়, এখন এইখানে একটা ইয়ে আছে, মানে আমরা যখন কালকে লিখে দিছিলাম যে আমাদের নিশ্চায়ক যদি পূর্ণবর্গ হয়, সেই ক্ষেত্রে আহ মূলদ্বয় হচ্ছে মূলত। বাট এইটা কিন্তু ওই জিনিস না, এখানে বলছে রাশিটা পূর্ণবর্গ, এখানে কিন্তু নিশ্চয়ক পূর্ণবর্গ বলে নাই। সো এইটা আমাদের থিওরির মধ্যে লিখে দেওয়া হয় নাই, এটা লিখে নাও। রাশি পূর্ণবর্গ হলে, এখন এটা এটা কেমনে হয় এটা বুঝাইতেছি, ধরো। এখন একটা জিনিস খেয়াল করো, মানে তোমার এইখানে একটা রাশি এইখানে দেয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। সো এটা হচ্ছে তোমার একটা বহুপদী বা একটা রাশি দেওয়া। এখন এই রাশিটাকেই আমি যদি পূর্ণবর্গ আকারে লিখতে পারি, এটা কিন্তু নিশ্চয়ক না।
এখানে যেটা আমাদের প্রশ্ন বা বহুপদী যেটা আছে আমি ওইটাকেই পূর্ণবর্গ আকারে লিখতে পারতেছি, মানে এইটাই আমার পূর্ণবর্গ। এটা বুঝছো তো? হুম। এখন এইটা যদি পূর্ণবর্গ হয়, এখন আমার মূল বা অ্যান্সার পাইতে গেলে আমার তো এটাকে জিরো ধরতে হবে বা একটা সমীকরণ নিতে হবে। সো আমি এটাকে একটা সমীকরণে নিয়ে গেলাম। এখন এই সমীকরণের অ্যান্সার কি হবে বলো তো? এই এক্স এর মান এখানে, এখানে দুইটাই তো ওয়ান হবে না, এটা বুঝছো? হুম। মানে হ্যাঁ। এখানে, এখন এখানে কি হচ্ছে, মূলদ্বয় সমান হচ্ছে। তার মানে আমি যদি রাশিটাকেই যদি পূর্ণবর্গ আকারে লিখতে পারি তাহলে আমার অ্যান্সার আসতেছে কয়টা, একটা অ্যান্সার আসবে। এবং অর্থাৎ মানে এখানে মূলত একটাই অ্যান্সার, বাট তুমি যদি দুইটা অ্যান্সার লেখো দুইটাই সমান হবে আর কি। এই জিনিসটা ক্লিয়ার? হুম। তো মূলদ্বয় যদি সমান হয় এর মানে কি নিশ্চয় শূন্য হবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। ওকে। সো এখন এইখানে রাশিটি পূর্ণবর্গ হলে, এখন এটা কিন্তু এইভাবে লেখা যায় না, আমাদের নিশ্চয়ক নেওয়া লাগে সমীকরণ থেকে। সো এখন মানে আগে এটাকে সমীকরণ আকারে লিখতে হয়। সো রাশিটি পূর্ণবর্গ হলে কি হবে, রাশিটি নিয়ে গঠিত সমীকরণের মূলদ্বয় সমান হবে। তাহলে সমীকরণটা হচ্ছে, এটা লিখে জাস্ট ইজ ইকুয়াল টু জিরো। ওকে। সো এর জন্য এখন এখন নিশ্চয়ক কি হবে, নিশ্চয়ক ডি সমান হবে জিরো। সো এখন এটা হচ্ছে -2 এইচ কে এর উপর স্কোয়ার -4 এইচ স্কোয়ার -a স্কোয়ার, আর এইখানে হচ্ছে k² - b²। ওকে, এটা আশা করি বুঝছো। So, এখন এখানে হচ্ছে 4 এইচ স্কোয়ার -4 এইচ স্কোয়ার k² - 4 এইচ স্কোয়ার b² a² k² আর এখানে হচ্ছে a² b² ইজ ইকুয়াল টু জিরো। সো এটা হবে 4। আচ্ছা, আমরা তো এটা একবারে এখান থেকে বাদ দেওয়া যায়। So, আমরা যদি এখান থেকে একবার এটা, এই দুইটা যদি আমরা একবার বাদ দিয়ে লিখি, সো এখানে পাওয়া যাচ্ছে +4 এইচ স্কোয়ার বি স্কোয়ার +4 a² k² আর এটা হবে মাইনাস একবারে ডান দিকে নিয়ে গেলে a² b²। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, 4 4 বাদ দাও সব দিক থেকে। আহ তাহলে এইখানে থাকে h² b² আর এইখানে a² k²। আর এইখানে যে আমাদের a² b² থাকবে এইটাকে এই দিকে নিয়ে এসে ভাগ করে দাও। এখন এখানে ভাগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। সো এইখানে হবে h²b²b² বাদ দিলে a² প্লাস এইখানে থাকবে উপরে k², a² বাদ দিলে এখানে b², আর এইখানে 1। তো এখানে কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট যে যদি রাশিটাই পূর্ণবর্গ হয়, নিশ্চয়ক না কিন্তু, রাশিটাই পূর্ণবর্গ হলে নিশ্চয়ক শূন্য হবে। নিশ্চয়ক কেন শূন্য হয়, কারণ আহ, রাশি পূর্ণবর্গ হলে আমাদের মূলদ্বয় মূলত সমান হয় এই জন্য। ওকে, এগুলো তো কালকে হয়েছিল না?
ওকে, এটা সেম ম্যাথ, এটা তুমি নিজে করবা। এখন সমীকরণের মূলদ্বয় এখানে সমান, এটা মানে কি? এটা হচ্ছে যে তোমার নিশ্চয়ক শূন্য ধরে এটা এটা প্রমাণ করা লাগবে। সো এটা নিজে ট্রাই করিও, সহজ, পারবা। ওকে, এখন এ স্কোয়ার এক্স স্কোয়ার 6ab এক্স, আর এইখানে এসি, আর এইখানে আছে 8b² ইজ ইকুয়াল টু 0। তো সমীকরণের মূলদ্বয় সমান, দেখাও যে এত, এবং সমীকরণের মূলদ্বয় সমান হবে। ওকে, তো আমাদের যে সমীকরণটা দেওয়া ওই সমীকরণের মূলদ্বয় সমান, তো এই সমীকরণের মূলদ্বয় যদি সমান হয় তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি? নিশ্চয় 6ab এর উপর স্কোয়ার মাইনাস 4a² ইন্টু 8b²। সো এটা আছে 36a²b², এটা আছে 32a²b²। এখান থেকে কি ব্যাপার, আচ্ছা সরি, এইখানে তো শুধুমাত্র 8b² হবে না তো, এখানে তো এসি প্লাস 8b², এখানে পুরোটাই তো সি মূলত। সো 4a বলতে a² আর সি বলতে হচ্ছে এসি 8b², এইটা পুরোটাই। সো এখানে আছে 36a²b², আর এইখানে 4a³ মাইনাস 32a²b²। হ্যাঁ, এখন এইটা সমান কি হবে? যেহেতু মূলদ্বয় সমান বলছে, তাহলে নিশ্চয়ক সমান হচ্ছে 0। ওকে, সো এখন নিশ্চয়ক সমান 0, সো আমরা এখান থেকে কি লিখতে পারি? 36 থেকে 32 যদি বাদ দেই, তাহলে এখান থেকে 4a²b², আর এখান থেকে 4a³ ইজ ইকুয়াল টু 0। দেন 4 তো বাদ। সো এখন এইখান থেকে 4a² কমন নেওয়া যায়, সো এটা হবে b² মাইনাস ac। এখন এখানে এ কি বলতো? এ কিন্তু এখানে ধ্রুব সংখ্যা না, এ এবং বি কিন্তু ধ্রুব সংখ্যা, কারণ এগুলো এক্স অথবা x² সহগ, সো এগুলো ধ্রুব সংখ্যা। সো আমরা এটাকে একবারে ভাগ করে দিয়ে এটা 0 লিখতে পারি। আচ্ছা, এটা আমাদের থাক আপাতত, কারণ এটা আমাদের লাগবে। এখন দেখো, এখন বলছে যে একটা সমীকরণ দেওয়া, এই সমীকরণের মূলদ্বয় সমান হলে এই সমীকরণের মূলদ্বয়ও সমান হবে। এখন ওই সমীকরণের মূল কিভাবে সমান হবে? কারণ এখন যদি এই যে তোমার দ্বিতীয় সমীকরণের নিশ্চয়ককে আমরা যদি শূন্য দেখাইতে পারি, তাহলে এখানে দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়ও সমান হবে। এখন দ্বিতীয় সমীকরণের নিশ্চয়ককে শূন্য দেখানোর জন্য এই সমীকরণটা লাগতে পারে। ওকে, সো এখন এখানে এসি x+1, আর এখানে আছে 4b²x। সো এখানে একটা স্কোয়ার আছে। এখন এটা তো সমীকরণের স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই, সো এটা নিয়ে যেতে হবে x², 2x+1, আর এখানে 4b²x। সো এটা আছে x² ইন্টু এসি, 2ac ইন্টু এক্স প্লাস এসি, আর এইটাকে এইদিকে নিয়ে আসলে মাইনাস 4b²x। ওকে, সো এখন এইখানে x² ইন্টু এসি, আর এইখানে তুমি যদি এক্স কমন নাও, তাহলে এখানে আসবে 2ac মাইনাস 4b², আর এখানে আসবে এ ইন্টু সি। ওকে, সো এখন এর নিশ্চয়ক কি হবে? 2ac মাইনাস 4b², এইটার উপরে স্কোয়ার, আর এইখানে মাইনাস 4ac ইন্টু এসি।
এটা হয় না? হুম। ওকে, সো এখন এখানে খেয়াল করো, 2ac, আর আমরা এখানে দেখো এই যে এখন 1 নং সমীকরণ থেকে আমরা বি স্কোয়ার জায়গায় কি লিখতে পারি, এসি না? বি স্কোয়ার জায়গায় কিন্তু এসি লেখা যায়। হ্যাঁ। আর এইখানে আসতেছে 4a² c²। তাহলে এইখানে এখানে ভিতরে থাকে -2ac এর উপর স্কোয়ার, আর এইখানে 4a²c², তাহলে এটা 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন যদি এটা 0 হয়, এটা আমরা কই থেকে লিখলাম? এটা আমরা লিখলাম যে 1 নম্বর সমীকরণ থেকে। So, এখন যেহেতু নিশ্চয়ক 0, তাহলে দ্বিতীয় সমীকরণের মূলদয় কি হবে, সমান হবে। ওকে, এটা আশা করি বুঝছো। আচ্ছা, আজকে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম হয়েছে, জানো তো না? এই জানো আজকে, আ- আজকে ঢাবির সায়েন্স ইউনিটের এক্সাম ছিল। হুম। তো ঢাবির সায়েন্স ইউনিটের প্রশ্ন কিন্তু মানে মোটামুটি টাফই আসছে, দেখলাম এই বিশেষ করে ফিজিক্স প্রশ্ন। সো এই ফিজিক্স প্রশ্ন রেগুলারলি এরকম হয় না, বাট এইবার অনেক টাফ আসছে। So, এমনিতে প্রশ্নগুলা দেখিও যে কিরকম প্রশ্ন আসে না আসে। শুধুমাত্র ভাবি না, এখন আস্তে আস্তে সকল এডমিশন এক্সাম গুলো মোটামুটি কঠিন প্রশ্নের দিকেই যাইতেছে, তো ওই লেভেলের প্রিপারেশন থাকা লাগবে আর কি। ওকে, এখন এখানে খেয়াল করো। আচ্ছা, আচ্ছা থাক, আমি আমি প্রশ্ন দেখাইতাম, বাট প্রশ্ন দেখাইলে আবার ক্লাসের সমস্যা হয়ে যায়। ওকে, সে এখন বলছে কে এর মান কত হইলে এত সমীকরণের মূলদয় বাস্তব এবং সমান। ওকে, সো এটা এখানে কি কি দেখানো লাগবে বলো, বা এটা আমরা কিভাবে করব? আমার এটা প্রশ্নটা, নিশ্চয়কের মান এখানে নিশ্চয়কের মান কি হবে? 0। এখানে নিশ্চয়ক 0 হবে। ওকে, এইটা তুমি করবা, এখানে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। কে এর মান হবে 2 এবং 10। এখানে নিশ্চয়কের মান 0 ধরে কে এর মানটা বের করবো। কে এর মান কত হলে মূলদয় বাস্তব এবং সমান হবে, এটাও সেম ম্যাথ। এইখানে কে এর মান আসবে -7/6। এটা করবা। এম এর মান কত হলে মূলদয় বাস্তব, অসমান, সমান এবং অবাস্তব? আচ্ছা, আহ, এখন এইখানে আমাদের আহ, 3টা জিনিস অথবা 2বার এখানে বের করতে হবে, এই ম্যাথটা করি।
এখানে দেয়া আছে এম এক্স স্কোয়ার 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। সো এটা নিশ্চয়ক, এটা নিশ্চয়ক কত হবে? 2 স্কোয়ার মাইনাস 4m into 3, মানে 4 - 12m, এটা হচ্ছে তার নিশ্চয়ক। এখন এইখানে খেয়াল করো, এখন বলছে যে বাস্তব এবং অসমান। তাহলে বাস্তব অসমান কখন হয়? জিরোর থেকে বড় হলে। যখন ডি ইজ গ্রেটার দেন 0, তার মানে 4 - 12m ইজ গ্রেটার দেন 0। সো আমাদের অসমতার নিয়ম অনুযায়ী আমরা যদি এটা করি, এটা এখন তুমি এটা এইভাবে করতে পারো। মানে অসমতার নিয়ম হচ্ছে যে এইটা, তোমার এখানে 4 কে সরাইতে গেলে উভয় দিকে -4 দ্বারা আহ, যোগ করতে হবে বা 4 বিয়োগ করতে হবে। তো এটা হচ্ছে অসমতার নিয়ম আর কি। তো এটা হচ্ছে নিয়ম মেইনলি। সো এখানে থাকবে -12m ইজ গ্রেটার দেন -4। ওকে, এখন আমাদের এখানে যদি আমরা প্লাস যদি দেখাইতে চাই, এখন তুমি যদি মাইনাস দ্বারা গুণ করে দাও, এখানে তোমার এখানে প্লাস নিতে গেলে দুই থেকে মাইনাস দ্বারা গুণ করে দেওয়া লাগবে না? হুম। So, অসমতার নিয়ম অনুযায়ী মাইনাস দ্বারা তুমি যদি গুণ করো তাহলে কিন্তু চিহ্ন উল্টে যাবে। মানে আমার এইখানে ধরো যে -10 এবং -9, এখানে কে বড়? -9। -9। এখন আমি যদি দুইটাকে মাইনাস চিহ্ন দ্বারা আমি যদি গুণ করে দেই, তার মানে আমার এখানে কি হচ্ছে 10 আর 9, এখন কে বড় হবে? অবশ্যই 10 বড়। এটা বুঝছো যে তোমার মাইনাস চিহ্ন দ্বারা হ্যাঁ, গুণ করলে অসমতার চিহ্ন কিন্তু উল্টে যায়। ওকে, সো এখন এইখান থেকে, এখন তুমি এইখান থেকে ভাগ করতে পারো, কোনো সমস্যা নাই। তার মানে আমরা যদি এইখানে 12m এইখানে 12 দ্বারা ভাগ করি, আবার 4 কে 12 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আবার অসমতা চিহ্ন সেমই থাকবে। সো এখানে m সমান m ইজ গ্রেটার লেস দেন 1/3। তার মানে এখানে তোমার অ্যান্সার হবে, যদি m এর মান 1/3 থেকে কম হয় সেই ক্ষেত্রে মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে। বুঝছো এটা? হ্যাঁ। ওকে, এখন আমাদের কাছে আরো কিছু জানতে চাইতে, সমান হবে। এখন মূলদ্বয় সমান হবে এই কোন ক্ষেত্রে? নিশ্চয় শূন্য হলে। হ্যাঁ, নিশ্চয় যখন শূন্য হবে, তাহলে 4 - 12m ইজ ইকুয়াল টু 0। তাহলে m এর মান হচ্ছে 1/3। আর মূলদ্বয় অবাস্তব হবে, এটা কোন ক্ষেত্রে হয় বলো? জিরোর থেকে ছোট হলে। হ্যাঁ, এটা হচ্ছে 0 থেকে ছোট, যখন নিশ্চয়ক ইজ লেস দেন 0। সো এটা হচ্ছে 4 - 12m লেস দেন 0। সো এখন তুমি চাইলে আহ যে অসমতার নিয়ম এখানে ফলো করতে পারো, নাও করতে পারো, সমস্যা নেই। এখানে আমরা সমান চিহ্ন এখানে ধরে আমরা যেভাবে করি সেভাবেই করতে পারবো, যে 12m কে আমরা এইদিকে নিয়ে আসলাম, দেন 4/12m, তাহলে m এখন, মানে এখানে তোমার চিহ্নটা মূলত, আচ্ছা ধরো এখানে লিখলে কনফিউজড হইতে পারো। সো এইখানে হবে 1/3 ইজ লেস দেন m। তো আমরা এখান
আমরা এখান থেকে এম কে কি লিখতে পারি? এম ইজ গ্রেটার দেন 1/3, এইভাবে লেখা যায় না? হুম। জাস্ট 1/3 ইজ লেস দেন এম কে, জাস্ট একটু উল্টাই লিখলাম আর কি, এম ইজ গ্রেটার দেন 1/3। সো এই এই তিনটা হচ্ছে অ্যান্সার, যে কখন সমান হবে, কখন বাস্তব হবে, এবং কখন অবাস্তব হবে। ওকে, এর মান কত হলে সমীকরণের মূলদয় বাস্তব সমান, বাস্তব অসমান, অথবা জটিল হবে? কারণ এই টাইপের, আচ্ছা দাঁড়াও, এটা ম্যাথ আমরা করি, যদিও আমাদের সেকেন্ড পেপারের যেটা ফার্স্ট চ্যাপ্টার, এইখানেই মূলত এই থিওরি গুলো পড়ানো হয়। ওই ওই চ্যাপ্টারের নাম জানি কি, এগুলো আমরা পড়ছিলাম পরে তো। এটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং অসমতা। তো আমরা যদি অসমতা পড়তাম তখন এইগুলো আমাদের ক্লিয়ার হইতো। সো আমরা যেহেতু এটা সিলেবাসে নাই। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে দেওয়া 3k +1 x² 11k x। ওকে, এখন এটা নিশ্চয়ক বের করো। 4ac। ওকে, তো এখন এখানে আসে 121 22k কে স্কোয়ার 12k, সরি এখানে তো 4 লং 36 আছে। ওকে, সো এইখানে হচ্ছে 36 × 3, এটা কত হবে? 36 × 3 90, আর ওইদিকে 18, 108। ওকে, সো এটা হচ্ছে 108k, আর 36 - 36। ওকে, সো এইখানে আসে k², 22 - 108, সো এটা আসবে 86। আর এইখানে 121 থেকে 36 বাদ দিলে কত থাকে? এদিকে 21, 21 বাদ দিলে 15, 15 হচ্ছে 85। সো এটা হবে +85। এখন তুমি এটাকে মিডল টার্ম করতে পারো এইরকম। তাহলে এটা হবে আমাদের k - 85, k - 1, এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের নিশ্চয়ক। সো এখন এইখান থেকে আমাদের বের করতে হবে যে কখন মূলদ্বয় বাস্তব এবং সমান। ওকে, তো আমরা জানি বাস্তব এবং সমান হলে নিশ্চয়ক হবে 0। তার মানে k - 85, k - 1 = 0। সো এইখান থেকে k এর মান আসবে 85 এবং k এর মান আসবে 1। ওকে, এরপরে বলছে যে বাস্তব এবং অসমান। বাস্তব এবং অসমান বললে d > 0, এটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে > 0। আচ্ছা, এই পর্যন্ত তো লিখতে তো পারবে। এখন একটা জিনিস বলো, যে এই যে এই দুইটার গুণফল,
কখন গ্রেটার দেন জিরো হবে? বলো। আচ্ছা, দাঁড়াও, এটা একটা নতুন পেজে নিয়ে যাই, এটা এখানে জায়গা। আচ্ছা, এইখানে আবার এটা লিখি যে যখন বাস্তব ও অসমান হবে, যদি আমরা জানি ডি ইজ গ্রেটার দেন জিরো, এখানে ডি এর মান ছিল k-85, k-1 ইজ গ্রেটার দেন জিরো। ওকে, সো এখন এখানে দুইটা জিনিসের গুণফল গ্রেটার দেন জিরো, এইটা কয় ভাবে হইতে পারে? যে দুইটা জিনিসের গুণফল গ্রেটার দেন জিরো, বলো। বুঝতেছো না? এটা তোমার না। হইতে পারে যখন দুইটাই প্লাস অথবা যখন দুইটাই মাইনাস। কারণ দুইটাই প্লাস হলে তোমার গুণফলটা প্লাস হবে, অথবা দুইটা মাইনাস হলেও তখন গুণফলটা প্লাস হবে। অর্থাৎ এইখানে আহ তোমার দুইটা যদি একই চিহ্ন বিশিষ্ট হয় সেই ক্ষেত্রে এদের গুণফল জিরো থেকে বড় হওয়া সম্ভব, এটা বুঝছো? হুম। সো এইখানে কি হবে? k-85 ও গ্রেটার দেন জিরো, k-1 ও গ্রেটার দেন জিরো, অথবা k-85 ও লেস দেন জিরো, k-1 ও লেস দেন জিরো। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, সো আমরা এখান থেকে যখন k-85 গ্রেটার দেন জিরো তখন আমরা পাবো k ইজ গ্রেটার দেন 85, এরপরে পাবো k ইজ গ্রেটার দেন 1। এইখানে একবার পাবো কে ইজ লেস দেন 85, যদি আমরা 85 কে ওই দিকে নিয়ে যাই তাহলে কে ইজ লেস দেন 1। এটা আশা করি এটা বুঝছো। ওকে। বাস্তব এবং অসমান এটা কি একবারে লেখা যাবে? 85 থেকে বড়, 1 থেকে বড়, আবার 85 থেকে, না না, তো এইখানে এখানে অ্যান্সার হবে এখানে 4টা। ওকে, এখন আবার এইখানে জিজ্ঞেস করছে যে এবং এই কখন জটিল হবে, সো মূলদয় জটিল হবে। এটা হয় আমরা জানি যখন ডি ইজ লেস দেন জিরো। সো এখন এইটা, এইটা আবার এইটা আবার কয় ভাবে হবে বলো? এটাও দুই ভাবে হওয়া সম্ভব। একটা হচ্ছে একটা প্লাস আর একটা মাইনাস, আবার আরেকটা মাইনাস আর একটা প্লাস, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, সো এখানে একবার হবে কে ইজ গ্রেটার দেন 85 এবং কে ইজ লেস দেন 1। এইখানে একবার হবে কে ইজ লেস দেন 85 এবং কে ইজ গ্রেটার দেন 1। সো এইগুলো হচ্ছে অ্যান্সার। সো এই টাইপের ম্যাথ কিন্তু এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, যদিও এত বড় ম্যাথ এমসিকিউ এর জন্য আসবে না, এগুলো তোমার সৃজনশীলে আসারই পসিবিলিটি বেশি। ওকে, এর মান কত হলে রাশিটি একটি পূর্ণ বর্গ হবে? এখানে কি বের করতে হবে? একটা রাশি, একটা রাশি নিশ্চয়ক। বর্গ হলে এই কি হয়?
নিশ্চয়ক জিরো হয়। হ্যাঁ, এখানে নিশ্চয়ক জিরো। তো নিশ্চয়ক এই জিরো ধরে কে এর মান বের করবা, কে এর মান আসবে 3 - 2। সো এটা করবো। ওকে, কে এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে? ওকে, সো k² - 3 x², এটা হচ্ছে 3kx, আর এইখানে 3k + 1 = 0। সো একটা মূল যদি আমরা এখান থেকে ধরে নেই যে একটা মূল যদি আলফা হয়, তাহলে আরেকটা কি হবে? আরেকটা হবে 1/α। ওকে, সো এখন আমরা এখান থেকে কে এর মান কিভাবে বের করব? সো এটার জন্য ইজিয়েস্ট হয়ে আসছে, যেহেতু একটা আরেকটার বিপরীত, সো আমরা যদি α × 1/α দেই, তাহলে এখান থেকে কিন্তু আলফা আলফা চলে যাবে। সো α × 1/α এর মান কি হবে বলো? কালকে এগুলো শেখানো হয়েছে। এটা হবে 3k + 1 ডিভাইডেড k² - 3। হ্যাঁ, সো এটা দ্বারা এখানে α × 1/α, এটা তো দুইটা মূল, সো মূলদ্বয়ের এখানে মূলত গুণফল, মানে α × β আর কি। সো এখানে তো হবে 1, সো 1 হয় যদি, তাহলে আমরা এটাকে একবারে আর গুণ এখানে দিয়ে দিতে পারি। ওকে, সো এখানে k² - 3k - 4, k² - 4k + k। আচ্ছা সরি, এখানে তো হইলো না, তো হ্যাঁ হয়েছে তো, -4। সো একবার কে কমন নিলে k - 4, 1 কমন নিলে k - 4। সো এখান থেকে কে এর মান একটা আসবে 4, আর একটা আসবে -1। খুবই সহজ ম্যাথ। এখন বলছে যে কে এর মান কত হলে একটি মূল অপরটির 3 গুণ হবে? সো এখানে দেয়া আছে, আমরা এটা লিখি x² - kx + 4 = 0। সো এইখানে একটি মূল, তাহলে অপরটি হবে তো অবশ্যই 3α আমাদের প্রশ্ন অনুযায়ী। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? মূলদ্বয়